হ্যালো গাইস, ওয়েলকাম টু ইজি প্রিপারেশনস। তো আমরা পলিটির লাস্ট ক্লাসে পড়েছিলাম পার্ট 1, যেখানে ছিল আর্টিকেলস 1 to 4, অর্থাৎ আর্টিকেলস 1 2 3 4, এই চারটে আর্টিকেলস ছিল পার্ট 1 এর আন্ডারে। ওকে, এবার আমরা পড়বো পার্ট 2, যেখানে আমরা পড়বো সিটিজেনশিপ। ওকে, অর্থাৎ নাগরিকত্ব। সেখানে আছে আর্টিকেল 5 to 11, অর্থাৎ 5 থেকে 11 অবধি, অর্থাৎ 5 থেকে 11 অবধি যে কতগুলো আর্টিকেল, সেগুলো রয়েছে পার্ট 2 এর আন্ডারে। ওকে, তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা আমাদের চ্যানেলে যে পলিটির প্লে লিস্ট রয়েছে সেখানে গিয়ে তোমরা আগের ভিডিওগুলোও দেখে নিতে পারো। ওকে, তো চলো আজকের টপিকটা দেখে নেওয়া যাক। তো দেখো, শুরুতেই তোমাদের একটা কথা বলে নিচ্ছি, আমার মতো তোমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের অনেকেই ইংলিশ পড়া নিয়ে প্রবলেম থাকতে পারে। এটা খুব নর্মাল, আমারও ছিল, তোমাদেরও থাকতে পারে। তো ব্যাপারটা এটাই, দেখো আমি ইংলিশে এই কারণেই লিখেছি এখানে, কেননা বাংলা পরীক্ষাতেও পলিটি থেকে কোয়েশ্চেন যখন আসে তখন কিছু কিছু টার্ম ডিরেক্ট ইংলিশে আসে, আর আমরা যারা সম্পূর্ণ বাংলায় পড়ি তাদের তখন বুঝতে অসুবিধা হয়ে যায়, কেননা ওই টার্মগুলোর সাথে আমরা পরিচিত থাকি না। সেই কারণে আমি এখানে ইংলিশে লিখেছি, কিন্তু আমি তোমাদের বোঝাবো সম্পূর্ণ বাংলায়, তাই ভয়ের কোনো প্রশ্ন আসছে না। ওকে, তো দেখে নাও। দেখো, শুরুতেই বলা আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ সিটিজেনশিপ আন্ডার আর্টিকেলস 5 to 11 অফ পার্ট 2। যেমনটা বললাম যে ভারতীয় সংবিধানে পার্ট 2 এর আন্ডারে আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত রয়েছে, যেখানে আমরা নাগরিকত্ব নিয়ে আলোচনা করব। ওকে, তো দেখো 4 ক্যাটেগরিজ অফ পার্সনস, অর্থাৎ 4 রকম ক্যাটেগরির লোকজন ক্যান বিকাম দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক হতে পারে অ্যাট ইটস কমেন্সমেন্ট অন 26 জানুয়ারি 1950, অর্থাৎ 1950 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে 26 জানুয়ারি যখন আমাদের সংবিধান লাগু হলো, তখন কিন্তু এটা ঠিক করা হয়েছে যে 4টে ক্যাটেগরির মানুষ ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারে। সেটা কিভাবে পারে সেটা আমরা দেখে নেব। তার আগে চলো আর্টিকেলসগুলো দেখে নিই, অর্থাৎ আর্টিকেলস 5 to 11 কী কী আছে সেগুলো আমরা একটা একটা করে দেখে নিই। দেখো, শুরুতেই আছে আর্টিকেল 5, যেখানে বলা হয়েছে এ পার্সন ডোমিসাইলড ইন ইন্ডিয়া। তো এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো একজন মানুষ যার জন্মস্থান বা যার বাসস্থান ভারতবর্ষ, অর্থাৎ এখানে কোনো প্রশ্নই আসছে না আর কিছু বলার, এটা খুব নর্মাল। যার জন্মস্থান বাসস্থান সব ভারতবর্ষ, সে অবশ্যই ভারতের নাগরিক, এটা ভেরি সিম্পল। এরপর দেখো আর্টিকেল 6-এ বলা হয়েছে এ পার্সন মাইগ্রেটেড টু ইন্ডিয়া, অর্থাৎ একজন মানুষ ভারতে মাইগ্রেট হয়েছে। মাইগ্রেট মানে কি হওয়া, মানে ভারতে এসেছে বসবাস করার জন্য, ফ্রম পাকিস্তান থেকে, টু বিকাম অ্যান ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতের নাগরিক হওয়ার জন্য কেউ পাকিস্তান থেকে ভারতে এসেছে। দেখো, এগুলো কিন্তু 26শে জানুয়ারি 1950 যখন সংবিধান লাগু হলো তখনকার কথা, এবং এগুলো তখনই কিন্তু অ্যাকসেপ্ট করা হতো, তখনই কিন্তু এগুলো মেনে চলা হতো। এখন কিন্তু এগুলো সম্পূর্ণভাবে মানা হয় না। তার কারণ হলো সংবিধানে আমরা জানি কন্টিনিউ অ্যামেন্ডমেন্ট হতেই থাকে। অ্যামেন্ডমেন্ট মানে কি? সংশোধন। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়, সেই হিসাবে সংবিধানেরও সংশোধন হয়। এই সিটিজেনশিপ অ্যাক্টেও অনেক সংশোধন এসেছে, এবং আস্তে আস্তে এখন কিন্তু এইগুলো সব মানা হয় না। স্টিল আমাদের জেনে রাখা জরুরি, কেননা পরীক্ষায় প্রশ্ন আসে, সেই জন্য আমরা এগুলো পড়ব। এরপর দেখো আর্টিকেল 7-এ আছে এ পার্সন হু মাইগ্রেটেড টু পাকিস্তান ফ্রম ইন্ডিয়া বাট লেটার রিটার্ন টু ইন্ডিয়া ফর রিসেটেলমেন্ট, অর্থাৎ একজন ব্যক্তি যে ভারত থেকে পাকিস্তানে গেছিলো বসবাস করতে, তারপর কোনো কারণবশত সে পাকিস্তান থেকে আবার ভারতে ফিরে এসেছে ভারতে বসবাস করতে, তাকেও কিন্তু ভারতের নাগরিক মানা হবে। এরপর আর্টিকেল 8 দেখো এ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি যার জন্ম ভারতবর্ষে, সে বড় হয়েছে ভারতবর্ষে, কিন্তু বর্তমানে সে কোনো কর্মসূত্রে হোক বা যে কোনো সূত্রে বিদেশে বসবাস করছে, তাকেও কিন্তু ভারতের নাগরিক মানা হবে। এবার যেমনটা আগে বললাম যে অনেক সংশোধনে কিন্তু অনেক আইন এসেছে বারবার, এবং এগুলো অনেক চেঞ্জ হয়েছে, তাই সব কিছু আগের মতো নেই। স্টিল আমরা জেনে রাখবো, কেননা পরীক্ষায় প্রশ্ন আসে। আর একটা যেটা ইম্পর্টেন্ট জেনে রাখা, সেটা হলো দেয়ার ইজ অনলি সিঙ্গেল সিটিজেনশিপ অ্যান্ড নো স্টেট সিটিজেনশিপ, অর্থাৎ ভারতের যে নাগরিকত্ব সেটা একক নাগরিকত্ব, এক নাগরিকত্ব। সারা ভারতবর্ষের যত মানুষ, তাদের নাগরিকত্ব একটাই, যে তারা ভারতের নাগরিক। কোনো স্টেট ওয়াইজ কিন্তু সিটিজেনশিপ হয় না। লাইক আমি পশ্চিমবঙ্গে বসবাস করি, আমি কিন্তু বলতে পারি না যে আমি পশ্চিমবঙ্গের নাগরিক, আমি ভারতের নাগরিক, আমি ভারতীয়। ঠিক আছে, এরপর দেখো অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ, অর্থাৎ আমরা নাগরিকত্ব কীভাবে পেতে পারি। দ্য সিটিজেনশিপ অ্যাক্ট অফ 1955, অর্থাৎ 1955 খ্রিস্টাব্দে যে সিটিজেনশিপ অ্যাক্ট বা নাগরিকত্ব আইন প্রেসক্রাইবস 5 ওয়েস অফ অ্যাকোয়ারিং সিটিজেনশিপ, অর্থাৎ 5টা রাস্তা বা 5টা পথ বলে দেওয়া হয়েছে যার দ্বারা কেউ ভারতীয় নাগরিক হতে পারে বা ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারে। দে আর, অর্থাৎ তারা হলো, দেখে নেবো তারা কী কী।
দেখো শুরুতেই আছে বাই বার্থ, অর্থাৎ জন্ম অনুসারে, অর্থাৎ জন্ম হিসাবে তোমার জন্ম যদি ভারতে হয় তুমি ভারতীয় নাগরিক হবে। তো দেখে নাও, এভরি পার্সন বর্ন ইন ইন্ডিয়া অন অর আফটার জানুয়ারি 26, 1950 বাট বিফোর 1 জুলাই 1987, অর্থাৎ সব ব্যক্তি, সব মানুষ যারা ভারতে জন্মগ্রহণ করেছে জানুয়ারি 26, 1950 মানে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারির দিন বা তারপরে, কিন্তু 1 জুলাই 1987 খ্রিস্টাব্দের আগে, মানে কোনটুকু সময় দিচ্ছে, 26শে জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1987, এইটুকু সময়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে ভারতে ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া বাই বার্থ, তারা জন্মানুসারে ভারতের সিটিজেন, ইরেসপেক্টিভ অফ দ্য ন্যাশনালিটি অফ হিজ প্যারেন্টস। তার বাবা মা যাই হোক না কেন, তার বাবা মা আমেরিকান হতে পারে, পাকিস্তানি হতে পারে, বাংলাদেশি হতে পারে, কিন্তু তাদের ওই সময়ের মধ্যে যদি ভারতে জন্ম হয় তাহলে তারা ভারতের নাগরিকত্ব পাবে। মোরওভার এ পার্সন উইল বি সিটিজেন অফ ইন্ডিয়া বাই বার্থ, এছাড়াও একটা মানুষ ভারতের নাগরিক হতে পারে জন্মানুসারে ইফ এইদার অফ হিজ প্যারেন্টস ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ হিজ বার্থ, যদি তার জন্মের সময় তার বাবা মার মধ্যে, অর্থাৎ তার মাতা পিতার মধ্যে কোনো একজন, হয় তার মা বা তার বাবা, যদি ভারতের নাগরিক হয়ে থাকে তাহলে কিন্তু সেই সন্তানও ভারতের নাগরিকত্ব পেতে পারে। ওকে, এছাড়া দেখো, চিলড্রেন অফ ফরেন ডিপ্লোম্যাটস পোস্টেড ইন ইন্ডিয়া অ্যান্ড এনিমি এলিয়েন্স ক্যান নট অ্যাকোয়ার্স ইন্ডিয়ান সিটিজেনশিপ, এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের যদি কোনো এনিমি এলিয়েন্স থাকে, এলিয়েন্স মানে কি, মানে পাশাপাশি ধরো কোনো একটা নেইবার আমাদের কান্ট্রি রয়েছে, ধরো যেমন নেপাল, ভুটান, পাকিস্তান, বাংলাদেশ। এখন পাকিস্তানের সাথে আমাদের মাঝে মাঝেই ঝামেলা হয়, কিন্তু এখনও কিন্তু আমরা পাকিস্তানকে শত্রু রাষ্ট্র হিসাবে সেভাবে ধরি না, কিন্তু যদি একবার পাকিস্তান আমাদের পুরোপুরি শত্রু রাষ্ট্র হয়ে যায় তাহলে কিন্তু পাকিস্তান থেকে ভারতবর্ষে যারা আসছে বা যারা আসবে ভবিষ্যতে তাদের কাউকে কিন্তু ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে না। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এরপর দেখো, বাই ডিসেন্ট, অর্থাৎ বংশানুসারে, আগেরটা ছিল জন্মানুসারে, এটা বংশানুসারে। জন্মানুসারে হতে গেলে কী লাগতো, ভারতে জন্মগ্রহণ করতে হতো, এবং বংশানুসারে হতে গেলে ভারতের বংশোদ্ভূত হতে হবে, ভারতে জন্মগ্রহণ না করলেও। দেখো, এ পার্সন বর্ন আউটসাইড ইন্ডিয়া আফটার 26 জানুয়ারি 1950 বাট বিফোর 10th ডিসেম্বর 1992 ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া ইফ হিজ ফাদার ওয়াজ এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ হিজ বার্থ। দেখো, একজন ব্যক্তি যে ভারতের বাইরে জন্মগ্রহণ করেছে, ভারতের মধ্যে নয় কিন্তু ভারতের বাইরে জন্মগ্রহণ করেছে, ভালো করে খেয়াল রাখবে, কবে, 26শে জানুয়ারি 1950 থেকে শুরু করে 10th ডিসেম্বর 1992 পর্যন্ত, এইটুকু সময়ের মধ্যে কোনো একজন ব্যক্তি ভারতের বাইরে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার বাবা কিন্তু ভারতীয় নাগরিক, তার জন্মানোর সময় কিন্তু তার বাবা ছিল ভারতীয় নাগরিক, সেই কারণে কিন্তু সে ভারতীয় নাগরিকত্ব পেতে পারে। ওকে, এ পার্সন বর্ন আফটার দিস ডেট ইজ কনসিডার্ড এ সিটিজেন ইফ এইদার অফ হিজ প্যারেন্টস ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ হিজ বার্থ, অর্থাৎ একজন ব্যক্তি যে ভারতের বাইরেই জন্মগ্রহণ করেছে কিন্তু এই সময়ের মধ্যে নয়, অর্থাৎ 26শে জানুয়ারি 1950 থেকে 10 ডিসেম্বর 1992 এই সময়সীমার মধ্যে নয়, এই সময়সীমার পরে সে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার বাবা মার মধ্যে কেউ যদি একজন ভারতীয় বংশোদ্ভূত হয়, অর্থাৎ ভারতের নাগরিক হয়, তাহলে কিন্তু সেও ভারতের নাগরিকত্ব পাবে। বুঝতে পারলে? এরপর দেখো, বাই রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশনের দ্বারাও কেউ ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারে। এনি পার্সন অফ দ্য ফলোয়িং ক্যাটেগরিজ ক্যান অ্যাকোয়ার ইন্ডিয়ান সিটিজেনশিপ। প্রথম ক্যাটেগরি দেখো, এ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন রিসাইডিং ইন ইন্ডিয়া ফর এ পিরিয়ড অফ 7 ইয়ার্স বিফোর অ্যাপ্লিকেশন, অর্থাৎ একজন ব্যক্তি ধরো ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য অ্যাপ্লাই করলো, সে একটা রেজিস্ট্রেশন করে ভারতের নাগরিকত্ব পাবে, সেই জন্য সে অ্যাপ্লাই করলো, কিন্তু এই অ্যাপ্লাই করার জন্য তাকে কি করতে হবে, তাকে কিন্তু একটানা ভারতে 7 বছর বসবাস করতে হবে, তবেই সে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারে। ওকে, এরপর দেখো, এ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন হু ইজ রেসিডেন্ট অফ এনি কান্ট্রি আউটসাইড আনডিভাইডেড ইন্ডিয়া, অর্থাৎ ভারত যখন ভাগ হয়নি, ভারত, পাকিস্তান, বাংলাদেশ যখন একসাথে ছিল, অর্থাৎ অবিভক্ত ভারতবর্ষের যে কোনো জায়গায় যদি সে বসবাস করত সেই সময়, অর্থাৎ যখন ভারত ভাগ হয়নি, তাহলে কিন্তু সে বর্তমানে ভারতের যে নাগরিকত্ব সেটা কিন্তু সে অর্জন করতে পারে। এরপর দেখো, এ পার্সন ম্যারিড টু অ্যান ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর এ পিরিয়ড অফ 7 ইয়ার্স বিফোর অ্যাপ্লিকেশন, একজন ব্যক্তি এই যে তার নাগরিকত্ব পাওয়ার জন্য সে অ্যাপ্লাই করবে, তার আগে কিন্তু তাকে কোনো ভারতীয় ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে এবং তারপর 7 বছর ভারতবর্ষে থাকতে হবে, অর্থাৎ ভারতীয় কোনো ব্যক্তির সাথে বিবাহ হওয়ার পর সে 7 বছর ভারতে থাকবে, তারপরেই কিন্তু সে ভারতের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওকে, বুঝতে পেরেছ? দেন নেক্সট দেখো,
মাইনর চিলড্রেন অফ পার্সনস হু আর ইন্ডিয়ান সিটিজেন। মাইনর কি, অর্থাৎ যার এখনও 18 বছর বয়স হয়নি, অর্থাৎ যে নাবালক বা নাবালিকা, সে এখনও সাবালক বা সাবালিকা হয়নি, অর্থাৎ তার 18 বছর হয়নি, তার বাবা মা যদি ইন্ডিয়ান হয় তাহলে কিন্তু সেও ইন্ডিয়ান হবে। এরপর দেখো, এ পার্সন অফ ফুল এজ, অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক মানুষ, অ্যান্ড ক্যাপাসিটি হুজ প্যারেন্টস আর রেজিস্টার্ড অ্যাজ সিটিজেন অফ ইন্ডিয়া, যার বাবা মা ভারতের নাগরিকত্ব অলরেডি অর্জন করেছে, সেটা রেজিস্ট্রেশনের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে, তাহলে কিন্তু সে ভারতের নাগরিকত্ব পাবে বা ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারবে। ওকে, এরপর দেখো, বাই ন্যাচারালাইজেশন, citizenship of India by naturalization can be acquired by a foreigner, not illegal migrants, who is ordinarily resident of India for 12 years. অর্থাৎ একজন বিদেশি মানুষ, সে যদি ভারতে 12 বছরের বেশি বসবাস করে তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি, অর্থাৎ বাই ন্যাচারালাইজেশন, অর্থাৎ নর্মালি খুব প্রাকৃতিকভাবেই সে কিন্তু ভারতের নাগরিকত্ব পাবে। নট ইললিগাল মাইগ্রেন্টস, অর্থাৎ যারা ইললিগাল মাইগ্রেন্টস কারা, অর্থাৎ যারা ভারতের বাইরের কোনো দেশ থেকে, ভারতের প্রতিবেশী কোনো দেশ ধরো, সেখান থেকে ভারতবর্ষে এসে বসবাস করছে ইললিগালি, ধরে নাও বর্ডার দিয়ে প্রবেশ করছে অনেকে, বা অনেকে ভারতবর্ষে এসেছে কোনো একটা সময়ের জন্য, সেই সময়ের বাইরেও তারা অনেকটা সময় ভারতেই থেকে গেছে, তারা কিন্তু ইললিগাল মাইগ্রেন্টস, তাদের কিন্তু ভারতের নাগরিকত্ব প্রদান করা হবে না, এটা এখানে বলা হয়েছে। আর এক্সকিউজ মি, তোমাদের আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম, আবার বলছি, আমার বাড়িতে পাখি আছে, সেই জন্য বারবার ডাকছে, সেই জন্য একটু সাউন্ড প্রবলেম হচ্ছে, আই এম সরি ফর দ্যাট, আই হোপ ইউ উইল ম্যানেজ। তো দেখো নেক্সট, বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি। তো ইনকর্পোরেশন অফ টেরিটরি কি, অর্থাৎ ভারতের বাইরে কোনো জায়গা, সেই জায়গাকে যদি ভারতে ইনক্লুড করা হয়, অর্থাৎ সেই জায়গাকে যদি ভারতের আয়ত্তে আনা হয়, তাহলে কিন্তু সেখানকার নাগরিকরা ভারতের নাগরিকত্ব পাবে। দেখো কি বলা আছে, ইফ এনি ফরেন টেরিটরি বিকামস এ পার্ট অফ ইন্ডিয়া, যদি কোনো বিদেশি কোনো জায়গা বা কোনো ভারতের বাইরের জায়গা যদি ভারতের অংশ হয়, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সরকার, স্পেসিফাইজ দ্য পার্সন অফ দ্য টেরিটরি টু বি দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, এই জায়গার, অর্থাৎ এই টেরিটরির যেসব মানুষজন, তাদের কিন্তু ভারতের নাগরিকত্ব দেবে ভারতীয় সরকার, কিন্তু তাদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করবে। ওকে, বুঝতে পারলে? তো আমরা এখানে কি বললাম, আমরা 5টা ওয়েস পড়লাম, 5টা যে রাস্তা যেভাবে ভারতের নাগরিকত্ব হওয়া যায়, ভারতের নাগরিকত্ব পাওয়া যায়, সেই 5টা রাস্তা কিন্তু আমরা পড়লাম। এবার দেখো, এটা তো হলো ভারতের নাগরিকত্ব অর্জন। এবার যদি কেউ ভারতীয় নাগরিকত্ব লস্ট করে, অর্থাৎ সে যদি ভারতীয় নাগরিকত্ব হারিয়ে ফেলে, তো কীভাবে, মানে কী করলে সে ভারতের নাগরিকত্ব হারিয়ে ফেলতে পারে, সেটা আমরা দেখে নেবো এবার। ওকে, তো দেখো, দ্য সিটিজেনশিপ অফ ইন্ডিয়া অ্যাক্ট 1955 অলসো প্রোভাইডস 3 ওয়েস অফ লুজিং সিটিজেনশিপ, অর্থাৎ ইন্ডিয়ার যে নাগরিকত্ব আইন 1955, তারা আরও 3টে পথের কথা বলে যার দ্বারা কেউ ভারতীয় নাগরিকত্ব হারিয়ে ফেলতে পারে। সেগুলো কী কী দেখে নাও। প্রথমেই রয়েছে বাই রিনাউন্সিয়েশন। এখানে কি আছে, ইফ পারসন গিভস আপ ইন্ডিয়ান সিটিজেনশিপ, অর্থাৎ কোনো ব্যক্তি যদি ভারতের নাগরিকত্ব পরিত্যাগ করে, আফটার অ্যাকোয়ারিং সিটিজেনশিপ অফ সাম আদার কান্ট্রি, কোনো অন্যান্য দেশের যদি সে নাগরিকত্ব নিয়ে নেয় এবং তখন সে ভারতের নাগরিকত্ব ত্যাগ করে, তাহলে কিন্তু সে ভারতের নাগরিকত্ব পুরোপুরিভাবে হারিয়ে ফেলবে। ওকে, এরপর নেক্সট দেখো, বাই টার্মিনেশন। বাই টার্মিনেশনে কী আছে দেখো, ইফ অ্যান ইন্ডিয়ান সিটিজেন ভলেন্টারিলি অ্যাকোয়ার সিটিজেনশিপ অফ সাম আদার কান্ট্রি, হিজ ইন্ডিয়ান সিটিজেনশিপ গেটস টার্মিনেটেড অটোমেটিক্যালি, অর্থাৎ কোনো ব্যক্তি যদি ভারতের বাইরে অন্য কোনো দেশের নাগরিকত্ব নেয়, তার কিন্তু ভারতীয় নাগরিকত্ব সেটা অটোমেটিক্যালি হারিয়ে যাবে। তাকে কিন্তু ইচ্ছে করে, যেমন আগেরটাই ছিল যে সে ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়ে অন্য দেশের নাগরিকত্ব নিচ্ছে, এটা কিন্তু সেরকম না। এখানে বলা হয়েছে অন্য কোনো দেশের নাগরিকত্ব নিলে অটোমেটিক্যালি ভারতের নাগরিকত্ব কিন্তু তার নষ্ট হয়ে যাবে। ওকে, এরপর দেখো, বাই ডিপ্রাইভেশন। এখানে বলা হয়েছে কম্পালসারি টার্মিনেশন অফ সিটিজেনশিপ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। কখন? অন দ্য বেসিস অফ ডিসলয়ালিটি, ফ্রড এক্সেট্রা, অর্থাৎ সে যদি দেশের সাথে কোনো দেশ বিদ্বেষী কাজ করে, কোনো ডিসলয়ালিটি দেখায়, যেমন কোনোভাবে সন্ত্রাসবাদ ছড়ানো হোক বা অন্যান্য কোনো ভয়ঙ্কর কাজকর্ম দেশের বিরুদ্ধে যদি সে করে থাকে, তাহলে কিন্তু তার নাগরিকত্ব ভারত সরকার কেড়ে নেবে। এক্ষেত্রে কিন্তু সে নিজে নিজে নাগরিকত্ব ত্যাগ করছে না, ভারত সরকার কেড়ে নিচ্ছে। এছাড়াও দেখো, ইট ক্যান অলসো গেট টার্মিনেটেড ইন কেস দ্য সিটিজেন ইজ রেসিডেন্ট আউটসাইড দ্য কান্ট্রি কন্টিনিউয়াসলি ফর এ টার্ম অফ 7 ইয়ার্স। অর্থাৎ কোনো ভারতীয় ব্যক্তি যদি ভারতের বাইরের কোনো দেশে একটানা 7 বছরের বেশি বসবাস করে, সেক্ষেত্রেও কিন্তু ভারত সরকার তার নাগরিকত্ব নিয়ে নিতে পারে, অর্থাৎ তার নাগরিকত্ব, ভারতের যে নাগরিকত্ব, সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। বুঝতে পারলে? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যদি কোনো জায়গায় বুঝতে না পেরে থাকো, তাহলে সেটা আমায় কমেন্টে জানাও, বা তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখানে আমায় ডিরেক্ট জিজ্ঞেস করতে পারো, আমি এখানে ভালোভাবে বুঝিয়ে দেবো। ওকে,
তো আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো। এছাড়া আর একটা কথা, সেটা হলো প্রত্যেকদিন সন্ধ্যে 7টা এবং রাত 9টা থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কুইজ অ্যারেঞ্জ করা হয়, সেখানে তোমরা পার্টিসিপেট করতে পারো। সেই জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ইজি প্রিপারেশনসে যুক্ত হতে পারো, যার লিঙ্ক দেওয়া আছে আমাদের ডেসক্রিপশন বক্সে। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ। আর সামনেই আসছে আজকে চতুর্থী, কালকে পঞ্চমী অর্থাৎ শারদীয়া দুর্গাপূজা আসছে। সবাই খুব ভালো থেকো, সেফ থেকো, নিজেরা বাড়িতে থেকে মজা করো। থ্যাংক ইউ।